ফেক বার্থ সার্টিফিকেট বার হচ্ছে, ইস্যু হয়ে যাচ্ছে, কর্পোরেশন এতদিন কি চোখে ঢুলি পড়েছিল? একদমই তাই। দেখুন, ঝন্টু একদম খুব গুরুত্বপূর্ণ কথা বললো। বিষয়টা কেন্দ্র সরকারের হতে পারে, ইট মাস্ট বি আন্ডার দ্য সেন্ট্রাল লিস্ট, কিন্তু যেই পরিকাঠামো যেটা আপনি বলছেন, সমস্ত যে প্রশাসনিক পরিকাঠামোর প্রয়োজন সেটা রাজ্য সরকারের। বার্থ সার্টিফিকেট রাজ্য সরকার প্রোভাইড করছে, আধার কার্ডের সব ভেরিফিকেশন, ভোটার লিস্ট, রেশন কার্ড, এগুলো সব রাজ্য সরকার প্রোভাইড করছে। তার উপরে তারপরে গিয়ে ভেরিফিকেশন হয়ে তারপরে পাসপোর্ট তৈরি হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ডার এলাকাতে একটা রীতিমতো একটা প্যারালাল গভর্নমেন্ট, যেখানে একজন কোন অনুজ গুপ্তা না কি আপনার নাম বলছিলেন, তারা ওখানে গিয়ে একটা অফিস বানিয়ে ফেলেছে, সরকারি অফিস, একটা প্যারালাল সরকার চলছে, ওনারা ওখান থেকে পাসপোর্ট ইস্যু করছে, ওনারাই এরপর তো কেন্দ্র সরকারের যে অশোক স্তম্ভের যে সিল মোহর আছে এগুলো জাল হয়েছে কিনা আমাদের তো সন্দেহ হচ্ছে, কোন সিল মোহর বসছে, কোন কাগজের কি ভ্যালিডিটি আছে। আর জন্টুদা যেটা বলছে একদম সত্যি কথা, ভারতের পাসপোর্ট যদি ভারতের পাসপোর্টে যদি করছেন, কিন্তু পুলিশ রোজ এরকম ফেক সিল প্রত্যেক দিন ধরছে। একদমই তাই। মানে এরপরে ভারতের পাসপোর্টের যদি মানে কোনো তার মানে সম্মান, যেটা মানে রেসপেক্ট, একটা প্রত্যেকটা পাসপোর্ট আন্তর্জাতিক জগতের দেশের পাসপোর্ট হচ্ছে তার আইডেন্টিটি। ইন্ডিয়ান পাসপোর্টের যদি তার ভ্যালু কমে যায়, তার যদি রেসপেক্টটা কমে যায়, তাহলে আমাদের যেটা যারা ওখানে H1B1 H1 ভিসাতে যারা আছেন, যারা ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা যারা ওখানে কাজ কর্মরত আছেন, তারা সন্দেহ দৃষ্টিতে চলে আসবে, তাদের পাসপোর্টের কোনো ভ্যালু থাকবে না। আমি আজকের অনুষ্ঠানের শুরুটাই করেছিলাম এই বলে যে আপনি কোথাও বিদেশ যাত্রায় যাচ্ছেন, আপনার পাশের লোকটির পাসপোর্টটা আদৌ বৈধ কিনা সেটা নিয়ে ভাবতে হবে। আচ্ছা দেবাশিস বাবু, একটা বিষয় খুব এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের ভাবাচ্ছে, বাংলা থেকে দিনের পর দিন জঙ্গি গ্রেফতার হচ্ছে। পিঙ্কি, তুমি নিজেও গিয়েছো মুর্শিদাবাদে, সেখানে তুমি দেখেছো যে কিভাবে সেখানে খারিজি মাদ্রাসাগুলো গজিয়ে উঠছে। আচ্ছা, এর মাঝখানে এই জাল পাসপোর্ট চক্র, দেবাশিস বাবু মনে হচ্ছে না কি বাংলাটা জঙ্গিদের জন্য একটা স্বর্গ রাজ্য হয়ে যাচ্ছে, এবং যে কারণে খুব সহজে অনুপ্রবেশকারীরা তারা বাংলাকেই টার্গেট করছে এসে থাকার জন্য, কেননা এখানে এলে খুব সহজেই তো জাল নথি বের করা সম্ভব। দেখুন, এর পেছনে সংখ্যালঘু তোষণের রাজনীতি আছে, ভোট ব্যাংকের রাজনীতি আমরা সবাই জানি। আর ভোট ব্যাংকের রাজনীতি, সংখ্যালঘু তোষণের রাজনীতি আর জামাতি জিহাদিদের প্রশ্রয় দেওয়ার রাজনীতি, এটাকে আমরা খুব গালভরা একটা নাম দিয়েছি। পশ্চিমবাংলার মানুষকে জানতে হবে, সেকুলারিজম যে শব্দটা সেটা একটা কুৎসিত শব্দ, এটা একটা কলঙ্কিত শব্দ। এই জামাতি জিহাদিদের প্রশ্রয় দেওয়া, কি বলে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া, সংখ্যালঘু তোষণ করা, এটারই নাম হচ্ছে, এটার কি আমরা মানে কোটার কোট অফিসিয়াল নাম দিয়ে দিচ্ছি সেকুলারিজম। তাহলে আপনার আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে তখনই সাম্প্রদায়িকতা বেড়েছে যতবার আমরা এখান থেকে তাসলিমা নাসরিনকে তাড়িয়েছি, এখানকার সেকুলার তাড়িয়েছে, এখানকার প্রোগ্রেসিভরা তাড়িয়েছে। পশ্চিমবঙ্গে যত জামাতি জিহাদিদের প্রশ্রয় দেওয়া হয়েছে, তত বাংলাদেশ এই সাম্প্রদায়িকতার কবলে গেছে, হিন্দুরা আক্রান্ত হয়েছে। আমি ঝন্টুবাবুর কাছে যাবো। ঝন্টুবাবু, একটা বিষয় বলুন তো, এই রাজ্যে খাগড়াগড় হয়নি কেউ তো বলতে পারবে না, খাগড়াগড় হয়েছে, জঙ্গি কার্যকলাপ হয়েছে, আমরা একটা আমেরিকান কনসুলেট দেখেছি। এরপরে কি আমরা দ্বিতীয় খাগড়াগড়ের জন্য অপেক্ষা করব, নাকি এখনই সময় আমাদের রুখে দাঁড়ানোর, প্রশাসনের রুখে দাঁড়ানো? স্পেশালি সরকারের পলিসি কিন্তু প্রো জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া। খারিজি শব্দটা যে আপনারা ইউজ করলেন, এই মুহূর্তে আমি গত পরশুদিন এই পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডে একটা জানতে চেয়েছিলাম যে এই মুহূর্তে খারিজি অর্থাৎ বহির বা অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা কত, কারণ এই খাগড়াগড়টা তৈরি হয়েছিল অনুমোদনহীন একটা মাদ্রাসার আড়াল করে। এই যে জঙ্গি ধরা পড়লো কিছুদিন আগে কাশ্মীরের মুর্শিদাবাদে, সে খারিজি মাদ্রাসা তৈরি করে রীতিমতন প্রসার করে মগজ ধোলাই করছিল। সরকার, এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা বোর্ড উত্তর দিতে পারেনি। আমাদের একটা সংখ্যা বলছে শুধু মালদা মুর্শিদাবাদের 8 থেকে 10 হাজার খারিজি মাদ্রাসা সে তৎকালীন বুদ্ধবাবু বলেছিল এর আড়াল করে জঙ্গিবাদ প্রশ্রয় পায়। আপনি শুনলে অবাক হবেন, একটা কথা বলি, যে খারিজি মাদ্রাসাগুলো শেখানো হয় কি না, শেখানো হয় জঙ্গিবাদ, জঙ্গি জিহাদ একমাত্র পথ। মসজিদ হলো তাদের দুর্গ আর মাদ্রাসা হলো তাদের জ্ঞানপীঠ। আপনি ভাবুন, একদম দরিদ্র হতদরিদ্র মুসলিম যুবক যুবতীদের নিয়ে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। এই জায়গা থেকে একটা বিষয় বলি, এই যে খারিজি মাদ্রাসার প্রসঙ্গটা উঠে আসছে না, যেখানে মগজ ধোলাই চলতো, এটা কিন্তু শুধুমাত্র এই মাদ্রাসাতেই সীমাবদ্ধ নয়। এই যে ধৃত জঙ্গি, তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে, যেখানে দেখা যাচ্ছে সে বহরমপুর জেল থেকে আলিপুর জেল বিভিন্ন জায়গায় সে যেত, জেএমবি জঙ্গি যারা ছিল ধৃত তাদের সঙ্গে সে কথা বলে তাদের মগজ ধোলাই করতো, যাতে জেল মুক্তির পরে খুব সহজে এবিটিতে তারা জয়েন করতে পারে, মানে যোগদান করতে পারে। আমি খুব মসৃণ করে দেওয়ার একটা চেষ্টা। একটু এই কোশ্চেন থেকে আসবো, তারিকুল ইসলামকে আমরা ভুলিনি খাগড়াগড় কাণ্ডে, তার সঙ্গে দেখা করেছে। এই বছর তার
জেল মুক্তি ঘটছে মধুকল্পিতা, এবং জেল মুক্তি ঘটলে কতটা ভয়ঙ্কর কাণ্ড হতে পারতো, তাকে আবার জেএমবি তার মানে বাংলায় অ্যাক্টিভলি একদম এবং এবিটির সদস্য হয়ে যাওয়াটা খুব সহজ। আমি বলছি তার মানে কি আতুর ঘরে বাসর ঘরটা তৈরি ছিল, জেলের ভিতরে এই ধরনের কনস্পিরেসি গুলো তৈরি হচ্ছে, জেল কর্তৃপক্ষ জানে না, এটা তো স্টেট গভর্নমেন্টের পার্ট, এটা সেন্ট্রালের নয়। আচ্ছা, কারামন্ত্রী কি করছেন? আমি তার চেয়ে তো বড় যেটা বলছি, দেখুন সরকারের একজন তৃণমূল সরকার একজন সাংসদ পাঠিয়েছিল, আপনার নাম আছে আহমদ হাসান ইমরান। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাদেশ সরকার পর্যন্ত বলেছিল সিমির প্রতিষ্ঠাতা, নিষিদ্ধ ভারতবর্ষের সিমির এই লোকটা প্রতিষ্ঠাতা, যে জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ জেএমবি নিষিদ্ধ বাংলাদেশে, তাদের থেকে 18টা পর্যায়ে 75 কোটি টাকা নিয়েছিলেন এই ভদ্রলোক। শুধু তাই নয়, এনআইএ ভারতের তার সাথে ছবি প্রকাশ করেছিল তালিবানদের, জঙ্গিদের। তারপরে মমতা ব্যানার্জি এনাকে সাংসদ করে পাঠিয়েছিলেন রাজ্যসভায়। শুধু তাই নয়, 2023-এর 25শে জুন এনাকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করেছিল। তাহলে সরকারের আপনার কথাতে ঝন্টুবাবু একটা বিষয় উঠে আসছে, পুরস্কার দেওয়া হচ্ছে নাকি একদম। ফলে যখন পুরস্কৃত করা হচ্ছে প্রো অ্যাক্টিভ সরকার এদের অ্যাটিটিউডে, ফলে জঙ্গিবাদ তো প্রশ্রয় পাবে। আমি বলছি সরকারের কাছে কোনো পরিসংখ্যান নেই কেন? দেবাশিস বাবু একটা বিষয় বলুন তো, এই যে এত কিছু চলছে, একেবারে জেলে গিয়ে জঙ্গিদের মগজ ধোলাইটাও চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধানকে আমি ছেড়েই দিলাম, কারামন্ত্রীর কানেও কি পৌঁছচ্ছে না কথাটা, নাকি তার কানেও কোনো সমস্যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, এখানে শ্রমিকবাবু একটু আগে প্রতিবেদন দিচ্ছেন, আপনারা দেখাচ্ছেন শ্রমিকবাবুকে। শ্রমিকবাবু বলছেন যে কমিউনিস্টদের যা ধারা ছিল সেই জুতোর মধ্যে পা গলিয়েছে এখন টিএমসি। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটাই, পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটাই যে এখানে দীর্ঘদিন ধরে এরকম একটা রাজনীতি চলেছে, যাকে আবার বলছি তথাকথিত কোট আন কোট আমরা সেকুলারিজম বলি, কিন্তু ওটা সেকুলারিজম নয়, ওটা জঙ্গিবাদ, ওটা জিহাদি মনোভাব, ওটা বাঙালি হিন্দুদের উপরে সন্ত্রাস করা, অত্যাচার করা। এমন একটা পরিবেশ পশ্চিমবাংলা তৈরি হয়েছে যেখানে এগুলো জাস্টিফাইড। মানে ধর্মতলায় দাঁড়িয়ে তারা গো মাংস খাবেন এবং বলবেন লিবারাল। এখানে যাদবপুর, প্রেসিডেন্সি প্রভৃতি এই জায়গাগুলো থেকে এই জঙ্গিবাদ প্রশ্রয় পায়, যেখানে ওরা যাদবপুর এবং প্রেসিডেন্সি ইফতার পার্টি করে, কিন্তু ওরা বিবেকানন্দ স্ট্যাচু দেবে না, ওরা ওখানে কোনো মা সরস্বতীর উপাসনা হবে না। এই যে একটা ধারাবাহিক ভাবে যে একটা মানসিকতা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, একটা সুডো সেকুলারিজমের যে একটা মানসিকতা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ, এটা কিন্তু বকলমে এই বামপন্থী চিন্তাধারা, এই জিহাদি জামাতিদের প্রশ্রয় দেয়। আমাদের সোশ্যাল সাইকোলজি সেরকম হয়ে গিয়ে দাঁড়িয়েছে, সেটাকে আঘাত করতে হবে। ঝন্টুবাবু একটা বিষয়, আমাদের শিক্ষা ব্যবস্থায় কি এটুকু অনাথ দরিদ্র শিশুদের জন্য এইটুকু কি ব্যবস্থা নেই যেখানে তাদেরকে বিনামূল্যে সঠিক শিক্ষা দেওয়া যায় এবং যার জন্য তাদের এই খারিজি মাদ্রাসাগুলোর উপর ডিপেন্ড করতে হয় না? আমরা দেখতে পেয়েছি আব্বাস হোক, আমরা দেখতে পেয়েছি এই ক্যানিং এর কাশ্মীরি জঙ্গি হোক, এই প্রত্যেকে খারিজি মাদ্রাসাগুলোকে টার্গেট করছিল, যেখানে বাচ্চাদের আসা হতো, ছোট ছোট বাচ্চাগুলোকে মগজ ধোলাই করা হতো। কেন আমরা তাদেরকে শিক্ষা দিতে পারছি না? কেন তাদেরকে আমরা সঠিক একটা শিক্ষা ব্যবস্থা তাদের দিয়ে দিতে পারছি না? নয়, দিচ্ছি না। বাংলা পশ্চিমবঙ্গের এই অংশটা নবজাগরণের জাতি, আমরা এশিয়ার প্রথম নোবেল লরিয়েট, গর্বিত আমরা পারছি না, এটা হতে পারে না। সরকারের অ্যাটিটিউড হচ্ছে এই নির্বাচন কেন্দ্রিক। আপনার বোধহয় খেয়াল আছে, বুদ্ধবাবু যখন বলেছিল সীমান্তে খারিজি মাদ্রাসা জঙ্গিবাদের চাষ হচ্ছে, তাকে ঢোক গিলতে হয়েছিল, ইউটার্ন করতে হয়েছিল পার্টির চাপে। আমি শুধু তাই বলছি না, আপনি খেয়াল করে দেখবেন যে পশ্চিমবঙ্গে এই যে মাদ্রাসা কেন্দ্রিক বেড়ে ওঠা জঙ্গিবাদ, যাকে সবটা করা হচ্ছে রাজ্যের তরফ থেকে, কারণ তারা ভোট ব্যাংকটাকে মেশিনারিজ করতে চায় এদের মাধ্যমে। একদম ছোটবাবু, সময় একদম শেষের দিকে, খুব অল্প সময় 10 সেকেন্ডের মধ্যে দেবাশিস বাবু উত্তরটা নিয়ে নেব। দেখুন, এটা সামগ্রিক একটা বিরাট বড় একটা ক্যান্সারের আকার নিয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘদিন যে সোশ্যাল সাইকোলজি, তার যে একটা পলিটিক্যাল প্র্যাকটিস, পলিটিক্যাল যে একটা কি বলে একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে জঙ্গিবাদ, জিহাদ, এগুলো সবগুলোকে জাস্টিফাই করা, চোখ বন্ধ করে থাকা, একই বিন্দের দুটি কুসুম, এই গান করতে করতে আমরা পশ্চিমবঙ্গকে একদম জিহাদের আগুনের মধ্যে একেবারে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মনে হয় পিঙ্কি সব থেকে বেশি রাজ্য সরকারের প্রশাসনের উচিত দায় ঠেলাঠেলিটা না করে এই মুহূর্তে রাজ্যের সুরক্ষা, দেশের সুরক্ষার কথা ভাবা। এবং পিঙ্কি, এই যে প্রাক্তন এসআই, এরকম নিশ্চয়ই আরো অনেকে জড়িত রয়েছে, আরো নিশ্চয়ই অনেকেই রয়েছে এই চক্রটার সঙ্গে, তাহলে তাদেরকে এই মুহূর্তে খুঁজে বের করাটাই জরুরি। একদম তাই। আব্দুল হাই শুধু নয়, আব্দুল হাইয়ের পাশাপাশি আরো বড় মাথা হয়তো নিশ্চয়ই রয়েছে, না হলে এত বড় চক্র যেখানে 52 জনের এখনো পর্যন্ত
সংখ্যাটা যদিও 52, আমরা 52 এখনই বলে দিতে পারি না, কারণ হয়তো দেখা গেল কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে, হয়তো আরো জাল পাসপোর্ট বা এই শংসাপত্র আরো রাজ্য থেকে বেরাবে, কিন্তু সেই দিকে তো নজর থাকবে, কিন্তু নজর থাকবে এই আব্দুল হাইয়ের উপরে কত কুকিরটি আব্দুল হাইয়ের সামনে আসে। একদম, এই যে পাসপোর্টের সংখ্যাটা যেটা 52, সেটা থেকে 52 থেকে যেন 52,000 বা 5,000 না হয়ে যায়, সেটা আটকানোর দায়িত্বটা কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের। আর দায়িত্বটা নিতে হবে যাতে কোনো রকম ভাবে আর কোনো জাল নথি না বের হয়, সেই দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনকে নিতে হবে এই মুহূর্তে। এটাই আশা রাখছে রাজ্যের মানুষ। পিঙ্কি, আজকের মতো চারটার খবর আমরা এখানেই শেষ করছি, তবে সময় এখন একটা বিরতির, ফিরে আসছি, বিরতির পর নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলা।